লাগাতার বিরোধিতা, কিন্তু অবশেষে ওয়াকফ সংশোধিত আইন মানতে বাধ্য হলো পশ্চিমবঙ্গ সরকার, মানতে বাধ্য হলেন মমতা। ওয়াকফ আইন মানতে বাধ্য হলেন মমতা। সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ, কেন্দ্রীয় পোর্টালে আপলোডের নির্দেশ, আগামী 5ই ডিসেম্বরের মধ্যে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন বিরোধিতার নাটক কেন রাজ্য সরকারের? এতদিন বিরোধিতা কেন মমতা ব্যানার্জির? মুর্শিদাবাদকে জ্বলতে দেওয়া হলো কেন? লোক দেখানো বিরোধিতা কেন? এই প্রশ্ন জোরালো হচ্ছে। তার কারণ ওয়াকফ সংশোধিত আইন মেনে নিয়েছে রাজ্য সরকার। সংখ্যালঘুদের বোকা বানানোর চেষ্টা চলছে লাগাতার, লোক দেখানো বিরোধিতা চলছে লাগাতার। কেন মুর্শিদাবাদে আগুন জ্বলল? কেন প্রাণ গেল একের পর এক? আর তারপর এখন নবান্নের তরফ থেকে সরাসরি জেলা শাসকদের বার্তা দেওয়া হয়েছে 5ই ডিসেম্বর, আগামী 5ই ডিসেম্বর শুক্রবারের মধ্যে সম্পন্ন করতে হবে, শেষ করতে হবে শুক্রবারের মধ্যেই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের কাজ। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন এ প্রসঙ্গে দেখুন। যখন অ্যামেন্ডমেন্ট হলো তখন মুসলিমরা কিছুটা হলেও হতভম্ব বা আতঙ্কিত হয়েছিল যে তাদের হয়তো বাপদাদার কবর আছে, সেইটা হয়তো কেড়ে নিতে পারে বা কোনোভাবে তাদের হাতছাড়া হতে পারে। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফ আইন আমরা অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে আমরা মানছি না। তো তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো মতেই ওয়াকফ নিয়ে এখানে আমি কোনো আইন ভাঙতে দেব না বা কোনো আন্দোলন করতে দেব না। যারা আন্দোলন করার দরকার হবে তারা দিল্লিতে গিয়ে করবে। আজকে তিনি কেন দিল্লি বাদ দিয়ে এখানে সেই আইনকে মান্যতা দিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি যারা যারা যেখানে সেটা ভোগ করে বা দখলে রেখেছে, সেই জায়গাটায় যদি কখনো কেউ আঘাত করে বা কেউ সেটাকে দখলে নিতে চায় বা তাদেরকে সেই জায়গা থেকে হটাতে চায়, তখন তারা গর্জে উঠবে, তারা তখন সেটাকে রুখবে। লাগাতার বিরোধিতা, আগুন জ্বলল মুর্শিদাবাদে, বারবার বিভিন্ন ক্ষেত্রে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। অবশেষে রাজ্য সরকার কেন্দ্রের ওয়াকফ সংশোধিত আইন মানতে বাধ্য হলো। রাজ্যের মন্ত্রী, পুরমন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন এবার দেখুন। যখন লাঞ্ছনা হয় বাংলার মানুষকে, কাল পরশুদিনও মারা হয়েছে গোয়েতে উড়িষ্যায়, কোথায় নওশাদ চুপ করে থাকে। আমরাই লড়াই করেছি, সুপ্রিম কোর্টে এখনো লড়াই করছি। নওশাদদের দরকার হয় না, মাইনরিটি মেজরিটি সবাইকার সুরক্ষার দায়িত্ব আমাদের, আমরা সেই কাজটা করছি। অবশেষে ওয়াকফ সংশোধিত আইন রাজ্য সরকার মানার পর 5ই ডিসেম্বরের মধ্যে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে কেন্দ্রীয় পোর্টালে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁরা কি বলছেন দেখুন। আগে গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রী মালদানা মুর্শিদাবাদে যাচ্ছে, আমিও যাচ্ছি 2 তারিখ। তা ওনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত। উনার উস্কানিতে মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পোড়ানো হয়েছিল। ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বামপন্থী সমর্থক, বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য। এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে? তার পরিণতি কী হলো? মমতা ব্যানার্জি কার্যকর করলো। মমতা ব্যানার্জির হয়ে যারা প্রচার করেন যে ইনি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের রক্ষক, ছাতা, ওনার জন্যই এখানে নাকি সংখ্যালঘু মুসলিমরা সব বেঁচে আছে, সেই তোহা সিদ্দিকি, সেই সিদ্দিকুল্লাহ সিদ্দিকি, চৌধুরী, এদের বক্তব্যটা শুনতে চাইছি আমরা। নওশাদ ভাইরা তো প্রথম দিন থেকে বলেছে যে এরা মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে। আমি তাদের বক্তব্য শুনতে চাইছি না। যারা ভোটের সময় মমতা ব্যানার্জির হয়ে মুসলিম ভোট এক করতে যায়, সেই ইমাম মুয়াজ্জেমদের কথা শুনতে চাইছি। 2500 টাকা ভাতা নিয়ে যারা ভোটের সময় ধর্মীয় স্থানকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের জন্য, তাদের বক্তব্য শুনতে চাইছি। মেনে তো নিতেই হবে। ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষের 2 কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে যদি কোনো আইন পাশ হয়, সেই আইন মানতে রাজ্য সরকার বাধ্য।
মমতা ব্যানার্জি কে? মুখ্যমন্ত্রী। সে যদি সংবিধান না মানে তো মানবেটা কে? তাহলে ছেড়ে দিক, সংবিধানের শপথ নিয়ে নেব, তার মোয়া খাবো, ক্ষীর খাবো, আর সংবিধান মানবো না, সেটা তো চলতে পারে না। আর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে ওয়াকফ সম্পত্তি 5ই ডিসেম্বরের মধ্যে। কি বলছেন প্রাক্তন সাংসদ বর্ষিয়ান কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, দেখুন। ডিজিটালি হঠাৎ করে সেই সমস্ত কাগজপত্র, প্রমাণপত্র, দলিল দেওয়াটা দুঃসাধ্যের মধ্যে পড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের উচিত ছিল কেন্দ্রের সঙ্গে কথা বলে ওয়াকফ আইনের বিরোধিতা করে, এই ধরনের রেজিস্ট্রেশনের বিরোধিতা করে, যাতে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কোনোভাবেই সংখ্যালঘু মুসলমান সমাজের হাত থেকে চলে না যায়, তার যেন বঞ্চনার শিকার না হয়, সেটাকে গ্যারেন্টি দেওয়া, অর্থাৎ সেটাকে সুনিশ্চিত করা ছিল রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনও শুরু করেছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিল এখানে কোনো ওয়াকফ নিয়ে আন্দোলন হবে না, আন্দোলন করতে গিয়ে দিল্লি চলে যাও। অথচ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। সরকারি নিয়ম তথ্য অনুযায়ী, আমার না, কেন্দ্রের সরকারের তথ্য অনুযায়ী 1,48,253টা মতন ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে আছে। মমতা ব্যানার্জির দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়ল। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল, যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও, এখানে গুলোগুলি করবেন না, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে, এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না, ইমপ্লিমেন্ট হতে দেবো না। বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি, তারা কি ভেবেছিল, হয়তো মমতা ব্যানার্জি আছে, অসুবিধা হবে না। আর এখন আমরা কি দেখছি, সাপও মরল, লাঠিও ভাঙলো না, তৈরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত কোটারে। আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে। এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমবাংলার মুসলমানদের, তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।